তিতুমিরের মৃত্যু পরবর্তী তার লাশ কেন খুঁজে পাওয়া গেল না? 3 শতাধিক আপনার লোককে বন্দি করে আপনার তারা আলিপুর জেলে তাদেরকে পাঠানো হয় এবং 50 জন সৈনিক তিতুমির সহ সেইখানেই মৃত্যুবরণ করে এবং এর থেকে 17 জনকে তারা নৌকা যুগে সুন্দরবনের দিকে পাঠায়। এই ধরনের কিছু পরিসংখ্যান ওই সময়টায় দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো যে এই যুদ্ধে যারা বন্দী হলো তাদেরকে আলিপুর জেলে নেওয়া হলো এবং তাদের আপনার মামলা পরবর্তীতে আপনার ট্রায়াল 1, ট্রায়াল 2, ট্রায়াল 3, ট্রায়াল 4 এভাবে কয়েকটা ট্রায়াল হয়েছে এবং সেই ট্রায়ালগুলিতে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে যাবজ্জীবন দেওয়া হয়েছে, অনেককে স্বল্পমেয়াদী শাস্তি দেওয়া হয়েছে, অনেককে খালাস দেওয়া হয়েছে। আর সরাসরি যুদ্ধটা যেদিন সংগঠিত হয় সেদিন 50 জন লোক ওইখানে তারা মৃত্যুবরণ করে এবং এই 50 জনের মধ্যে আপনার তিতুমির মীর নেসার আলী তিতুমির, সেই তিতুমির তিনি নিজেও কিন্তু 50 জনের মধ্যে শহীদ হন। তো আক্রমণকারী ইংরেজরা এটা ভয় পেয়ে যায় যে এই যে শহীদ হয়েছে এই তিতুমিরের লাশটি যদি তাদের হাতে হস্তান্তর করা যায় তাহলে তারা এটি এখানে দাফন করবে এবং সেই কবরকে কেন্দ্র করে তারা আবার পুনরুজ্জীবিত হবে এবং তারা এটা ভুলে যাতে যায় এই জন্য তারা করলো কি, তারা একটা নৃশংস পন্থা অবলম্বন করলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, চেঞ্জ টিভির আয়োজনে শেখরের বয়ান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি আজকে আপনাদের নিয়ে যাব বাংলার এক অকুতোভয় বীর সৈনিক তিতুমির। সেই তিতুমিরের মৃত্যু পরবর্তী তার লাশ কেন খুঁজে পাওয়া গেল না এই বিষয়টির উপর। আপনারা জানেন যে এই তিতুমির আপনার গত শতাব্দীতে, 19 শতাব্দীতে আপনার যে কয়টা আন্দোলন হয় আমাদের এখানে, এর মধ্যে ফরায়েজি আন্দোলন, এর মধ্যে তিতুমিরের তরিকায়ে মুহাম্মদী আন্দোলন, এরপরে স্যার সৈয়দের আপনার যে বালাকোট ময়দানে যে যুদ্ধ এবং আন্দোলন, এই আন্দোলনগুলি ওই সময় একটা ব্যাপক প্রভাব সৃষ্টি করেছিল এবং একটি এক অপরটির সাথে পরিপূরকও ছিল। কিন্তু তিতুমিরের আন্দোলনটি ছিল পশ্চিমবঙ্গের আপনার 24 পরগনা জেলা, বর্তমানে যেটাকে বলে নারকেলবাড়িয়া, ওই অঞ্চলে। এবং সেখানে আপনার বিশেষ করে আপনার 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত যখন হয়ে যায়, সেই বন্দোবস্তের ফলে কিন্তু জমিদারদের উপর থেকে খাজনা আদায়ের একটা চাপ আসে এবং সেই খাজনা আদায়ের আপনার ব্যাপকভাবে খাজনা আদায় করতে যেয়ে কৃষকরা আপনার জমি জমা ফেলে তারা তখন চলে যায় এবং এতে করে ওই সময় একটা দুর্ভিক্ষের সৃষ্টি হয় এবং এতে করে আরও খাজনা মানে আটকা পড়ে, একটা বিদ্যুটী পরিস্থিতি সৃষ্টি হয় এবং এই সময় অনেক লোক মারা যায়। কিন্তু জমিদাররা তাদের খাজনা আদায়ে কিন্তু তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল এবং আরও নতুন নতুন ট্যাক্স তারা এই রায়তদের উপর তারা আরোপ করতেছিল। এরকম একটি প্রেক্ষাপটে একটি কৃষক, শ্রমিক এবং একটি নিরীহ জনতার একটি আন্দোলন হিসেবে ওই জায়গায় আপনার এই তিতুমিরের যে এলাকা ছিল, যেটা আপনার বললাম আপনাদেরকে নারকেলবাড়িয়া, ওইখানে কৃষকরা সংঘবদ্ধ হয়ে এই জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তারা মাঝে মধ্যে রুখে দাঁড়াতো। কিন্তু অত্যাচারের মাত্রাটা এমন একটা পর্যায়ে একসময় পৌঁছে যে তারা এমনকি মুসলিম রায়তদেরকে তাদের যে দাড়ি রাখার জন্য দাড়ির উপর তারা ট্যাক্স আরোপ করে বসলো যে দাড়ি রাখতে হলে কর দিতে হবে। এটা তো কোনো ক্রমে সহ্য করা যায় না। এক তো তারা মানে গরু জবেহ করতে পারতো না, কুরবানি দিতে পারতো না, এগুলি জমিদারের এলাকার মধ্যে নিষিদ্ধ ছিল। তো যাই হোক, তো কতদিন মানুষ অত্যাচার কতদিন সহ্য করতে পারে? এইসবের বিরুদ্ধে কৃষকরা আপনার এই কৃষক আন্দোলনের ছদ্মাবরণে ধরেন তাদের একটা আন্দোলন গড়ে ওঠে এবং এর মধ্যে আপনার তিতুমির তিনি নিজেও আপনার তরিকায়ে মুহাম্মদী আন্দোলনের ধারায় তিনি ইসলামের মৌলিক বিষয়াবলী এগুলিকে মানুষকে শিক্ষার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যে ইসলামের চিরন্তন শিক্ষা, সেই শিক্ষার আলোকেই তখন তারা কিছু লোক সংগঠিত হয়, সংঘবদ্ধ হয়। এদের বিপরীতে কিন্তু ওই জমিদার, ওইখানকার জমিদার শ্রেণী
এবং ইংরেজদের সাথে তাদের পাইক পেয়াদা, নীলকর, নীল চাষি, হ্যাঁ, এদেরকে সাথে নিয়ে তারা আরেকটা শ্রেণী, একটা শাসক শ্রেণী, হ্যাঁ, এবং তারা শাসন করত, একটা শোষিত মজলুম শ্রেণী সেখানে গড়ে ওঠে। এবং এর প্রেক্ষাপটে আপনার সেখানে আপনার দেখা যায় যে আপনার 1831 সালে এই নভেম্বর মাসের প্রথম দিক থেকে দেখা যায় যে এটা একটু ভিন্ন রূপ ধারণ করতে থাকে এবং এই আন্দোলন দমানোর জন্য পুলিশি যে অভিযান চালানো হয়, সেই পুলিশি অভিযান দেখা যায় যে আন্দোলনকারীরা দমিয়ে দেয় এবং 6 নভেম্বরে একটা আক্রমণকে তারা প্রতিহত করে এবং 8 তারিখে তারা আরেকটা আন্দোলনকে আক্রমণকে প্রতিহত করে এবং সেখানে পুলিশকে তারা মানে হত্যা করে এবং ইংরেজ যে সৈনিক ছিল, সিপাহী ছিল, সেই সিপাহীকেও হত্যা করে। এরকম কিছু ঘটনার পরে তারা একটা ব্যাপক আয়োজনে তাদেরকে দমনের জন্য একটা উদ্যোগ গ্রহণ করে এবং সেই উদ্যোগটাই আপনার তিতুমিরের সাথে যে যুদ্ধটি হয়, যেটাকে তিতুমিরের বাঁশের কেল্লা আমরা বলি। তিতুমির সেই ইংরেজদের ব্যাপক যুদ্ধ প্রস্তুতির মুখে তখন আপনার বাঁশের কেল্লা গড়ে তোলে এবং 1831 সালের আপনার 19 নভেম্বর চূড়ান্ত একটি যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে দেখা যায় যে ইংরেজরা সেখানে কামান ব্যবহার করে এবং তারা আপনার অনেক সৈন্য তারা সেই চতুর্দিক থেকে হাতি ব্যবহার করে, ঘুড়সওয়ার সৈন্য ব্যবহার করে, আর্টিলারি ফোর্স ইত্যাদি তারা ব্যবহার করে। প্রকারান্তরে সেখানে তিতুমিরের পক্ষের লোকেরা বাঁশ দিয়ে তারা একটা কেল্লা তৈরি করে এবং তারা তাদের যে স্থানীয় যে ইট পাটকেল, লাঠি সুটা, তলোয়ার, এইসবের মাধ্যমে তারা কিন্তু তাদের মোকাবেলায় প্রবৃত্ত হয়। তো দেখা যায় যে চূড়ান্ত আক্রমণ যখন তারা করে তখন তো এই আধুনিক অস্ত্রশস্ত্রের সাথে সামনে এইগুলি টিকে না, কিন্তু সেইখানে আপনার লড়াকু সৈনিকরা তারা অনেকে জীবন দেয় এবং অনেকে বন্দী হয় এবং সেইখানে 3 শতাধিক আপনার লোককে বন্দী করে আপনার তারা আলিপুর জেলে তাদেরকে পাঠানো হয় এবং 50 জন সৈনিক তিতুমির সহ সেইখানেই মৃত্যুবরণ করে এবং এর থেকে 17 জনকে তারা নৌকা যুগে সুন্দরবনের দিকে পাঠায়। হ্যাঁ, এই ধরনের কিছু পরিসংখ্যান ওই সময়টায় দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো যে এই যুদ্ধে যারা বন্দী হলো তাদেরকে আলিপুর জেলে নেওয়া হলো এবং তাদের আপনার মামলা পরবর্তীতে আপনার ট্রায়াল 1, ট্রায়াল 2, ট্রায়াল 3, ট্রায়াল 4, এভাবে কয়েকটা ট্রায়াল হয়েছে এবং সেই ট্রায়ালগুলিতে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে যাবজ্জীবন দেওয়া হয়েছে, অনেককে স্বল্পমেয়াদী শাস্তি দেওয়া হয়েছে, অনেককে খালাস দেওয়া হয়েছে। আর সরাসরি যুদ্ধটা যেদিন সংগঠিত হয় সেদিন 50 জন লোক ওইখানে তারা মৃত্যুবরণ করে এবং এই 50 জনের মধ্যে আপনার তিতুমির, মীর নেসার আলী তিতুমির, হ্যাঁ, সেই তিতুমির তিনি নিজেও কিন্তু 50 জনের মধ্যে শহীদ হন। তো আক্রমণকারী ইংরেজরা এটা ভয় পেয়ে যায় যে এই যে শহীদ হয়েছে এই তিতুমিরের লাশটি যদি তাদের হাতে হস্তান্তর করা যায় তাহলে তারা এটি এখানে দাফন করবে এবং সেই কবরকে কেন্দ্র করে তারা আবার পুনরুজ্জীবিত হবে এবং তারা এটা ভুলে যাতে যায় এই জন্য তারা করলো কি, তারা একটা নৃশংস পন্থা অবলম্বন করলো। এই হত্যাকাণ্ডের পরে এই 50 জন যারা মারা গেল তিতুমির সহ, এই লাশগুলোকে তারা পুড়িয়ে ফেলার একটা উদ্যোগ গ্রহণ করে এবং দেখা যায় যে এই 50 জনের লাশকে তিতুমির সহ তারা পুড়িয়ে ফেলে। আর পুড়িয়ে ফেলার ফলে আপনার এটি মানুষ যারা জানে না তাদের জনমনে একটা প্রশ্ন যে এই যুদ্ধক্ষেত্রে সেনাপতি তিতুমির তিনি শাহাদাত বরণ করলেন, তার সাথে সৈনিকরা শাহাদাত বরণ করলো, কিন্তু তাদের কবর কোথায়? তাদের কবর তো পাওয়ার কোনো ব্যবস্থা এখানে নেই। এই যে তথ্যগুলি আমি আপনাদের সামনে পেশ করলাম, এই তথ্যগুলো হলো আপনার আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান ইতিহাসবিদ ছিলেন, একজন গবেষক ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তার নাম ছিল ডক্টর মঈনুদ্দিন আহমদ খান এবং তার ডক্টরাল থিসিসই ছিল হিস্ট্রি অফ ফরায়েদি মুভমেন্ট। এটা ছাড়াও তিনি তিতুমিরের এই আন্দোলনের উপর তিনি অত্যন্ত ইনডেপথ কাজ তিনি করেছেন এবং ওই সময়ে যে মামলাগুলো হয়েছে সেই আপনার তদন্ত রিপোর্ট, মামলার সাক্ষ্য, জেরা ইত্যাদি যে কাগজপত্র, এই সবগুলো আপনার বর্তমানে ব্রিটেনের
আপনার ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি, সেই লাইব্রেরির একটি শাখা আছে ইন্ডিয়া অফিস। সে ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে যাবতীয় দলিলপত্র সেখানে সংরক্ষিত আছে। এই ডক্টর মঈনুদ্দিন আহমদ খান সাহেব সেখান থেকে এই সমস্ত তথ্য উদ্ধার করে আমাদের সামনে যেসব তথ্য পেশ করেছেন, সেগুলি পড়ার ফলে আমি আজকে আপনাদের সামনে এটা বলতে পারছি যে এইটা রিপোর্টটা ছিল আলেকজান্ডারের একটা রিপোর্ট, আপনার ওই সময়ের একজন ম্যাজিস্ট্রেট, এবং তিনি যে রিপোর্টটা তৈরি করেছিলেন সেই রিপোর্টের ভিতরে কিন্তু আপনার এই 50 জনের মৃত্যু এবং তাদের লাশকে আপনার পুড়িয়ে ফেলার যে ঘটনাটি সেটি উল্লেখ আছে। এবং এ কারণেই দেখা যায় যে তিতুমিরের কবর কিন্তু সন্ধান করে পাওয়া যাচ্ছে না। এবং এই প্রশ্নটি যারা খুঁজে বেড়ান বা যারা এই নিয়ে রিউমার সৃষ্টি করেন, তাদের জন্য এইটা হলো দালিলিক প্রমাণ। তো আপনারা জানেন যে এই ঘটনার পরবর্তী আপনার এর আগেও আপনার যে আন্দোলন শুরু হয়েছিল 1818 থেকে ফরায়েজি আন্দোলন যেটা শুরু হয়েছিল, এবং সার সৈয়দের যে আপনার আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনগুলিও যেমন স্তীমিত হয়ে আসে। এবং 1818 থেকে 1840 পর্যন্ত ফরায়েজি মুভমেন্ট যে গতিতে চলে, এর পরবর্তীতে হাজী শরীয়তুল্লাহর ছেলে দুদু মিয়ার সময় 1865-তে দুদু মিয়ার মৃত্যু পর্যন্ত এই আন্দোলনটা কিন্তু এভাবে চলছিল। আর দেখা যায় যে এই তিতুমিরের সেই আন্দোলনটা সেখানে স্তীমিত হয়ে যাওয়ার প্রেক্ষিতে আপনার তারা যদিও আর দানা বেঁধে উঠতে পারে নাই, কিন্তু এর পরবর্তী কিছু ধাপ আমরা লক্ষ্য করি। সেই ধাপগুলিতে 1863 সালে আপনার দেখা যায় যে এই অল ইন্ডিয়া মোহামেডান লিটারারি সোসাইটি নামে নবাব আব্দুল লতিফ যে একটা সাহিত্য সংগঠন গড়ে তোলেন, এর মাধ্যমে কিন্তু আবার দেখা যায় যে মুসলিমদেরকে সংগঠিত করার কাজটি শুরু হয়। এবং সেই কাবা গড়ে আপনার ফতুয়া আনার জন্য পাঠানো হয় যে ভারতবর্ষ দারুল হরব কিনা, এইখানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করাটা ফরজ কিনা, এখানে জুমার নামাজের খুতবা যে পড়া হয় না, জুমার নামাজ পড়া হয় না। আর সুলতান উজিল্লুল্লাহ অর্থাৎ সুলতান আল্লাহর ছায়া, এই সুলতান খ্রিস্টান সুলতান, তাকে আল্লাহর ছায়া বলা যাবে কি যাবে না। এবং এখানে ফরজ নামাজ যে সমস্ত নামাজের মধ্যে আপনার খুতবা আছে, ঈদের নামাজ, জুমার নামাজ, এগুলি তখন তারা মানে বাদ দিয়ে দিয়েছিল। এইগুলি আবার দেখা যায় যে মৌলানা কেরামত আলী জৌনপুরকে এই মোহামেডান লিটারারি সোসাইটির পক্ষ থেকে কাবাগরে পাঠানো হয়, এবং সেখান থেকে 4 ইমামের কাছ থেকে ফতোয়া নিয়ে আসা হয়। তারা এটা জিজ্ঞেস করে যে তোমরা ভারতবর্ষে নামাজ রোজা যে করো, এটাতে কি ইংরেজরা বাধা দেয়? তারা কি তোমাদের ধর্মকর্ম নিষেধ করে? যখন বলা হলো যে না, এটা করে না, বললো যে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে যায়নি, তোমরা যাও তোমাদের ধর্মকর্ম তোমরা করো। এবং এই ফতোয়া নিয়ে আসার পরে এইটা নিয়ে সারা দেশে কিন্তু মৌলানা কেরামত আলী জৌনপুরি সেই আপনার বজরাতে করে বিভিন্ন জায়গায় সফর করে করে তিনি এগুলি আবার মানুষকে জাগিয়ে তোলেন। এবং এইভাবে যে ভিত্তি স্থাপিত হয়, সেই ভিত্তি স্থাপিত হওয়ার ফলেই কিন্তু 1885 সালে যখন দেখা যায় অল ইন্ডিয়া কংগ্রেস যেটা প্রতিষ্ঠিত, অ্যালান অক্টাভিয়ান হিউম, এটার পরের বছরই স্যার সৈয়দ আপনার অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলে। এই প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় 20তম অধিবেশন হয় ঢাকায়। যে অধিবেশনটি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটিকে আজকে মধুর ক্যান্টিন আমরা বলি, এটি হলো ঢাকার নওয়াব বাড়ির দরবার গৃহ, ইশরাত মঞ্জিলের দরবার গৃহ। এই দরবার গৃহের মধ্যে সেই সম্মেলনের প্রেক্ষিতে সেখানে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে 27, 28, 29 ডিসেম্বর। 30 তারিখে মুসলিম লীগ গঠিত হয়। এবং এরই পথ ধরে 47-এ আপনার পাকিস্তান আসে, সেই পথ বেয়ে 71 সালে আমাদের স্বাধীনতা আসে। আমি অত্যন্ত সংক্ষেপে আপনার তিতুমিরের সেই আন্দোলন, সেই হাজী শরীয়তুল্লাহর ফরাজি আন্দোলন, স্যার সৈয়দের সেই আন্দোলনের ধারাক্রম কীভাবে আমাদের জনজীবনকে প্রভাবিত করে আজকের পর্যায় পর্যন্ত আমাদের নিয়ে এসেছে, আমাদের এই ইতিহাসের ধারা শেকরের বয়ানে আপনারা আজকে সংক্ষিপ্তভাবে শুনলেন। সময়ের সুযোগে আপনাদের সামনে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।